বন্ধুরা আবার চলে এসেছি কিন্তু হরিদ্বার সেই দেবভূমিতে, কারণ আজকে হচ্ছে 6ই মে, এখন বিকেলবেলা। এবারে আমার গন্তব্য হচ্ছে আগামী 10 তারিখ কেদারনাথের দ্বার ওপেন আছে। গত বছরের মতন এবছরেও ইচ্ছা আছে, বাবা যদি চান তাহলে কিন্তু এবারে কেদারনাথের ডলির সঙ্গে আবার কেদারনাথ মন্দির পর্যন্ত যাওয়ার। এই মুহূর্তে তো হরিদ্বার স্টেশনে, এখন আজকের দিনটা থাকবো হচ্ছে আমাদের এখান থেকে আমার গুরু আশ্রম, সেই গুরু আশ্রমে। চলুন এবারে আমরা যাই ভারত সেবাশ্রম সঙ্গে। প্ল্যাটফর্ম চত্বর থেকে বেরিয়ে পড়লাম। भारत सेवाश्रम, हाँ भारत सेवाश्रम संग फेयर कितना है? 10 रुपये। 10 रुपया। আমরা এই যে অটোতে আমরা যাচ্ছি 10 টাকা করে ভাড়া মাথা পিছু। এখান থেকে একটুখানি, বেশি দূরত্ব নয়। চলুন গুরু আশ্রমে যাই। হরিদ্বার স্টেশনকে ডান হাতে রেখে এগিয়ে চললাম। হরিদ্বার স্টেশন থেকে ভারত সেবাশ্রম সঙ্গের দূরত্ব 1 কিলোমিটারের একটু বেশি। মিনিট 5 মধ্যে পৌঁছে গেলাম হরিদ্বারের ভারত সেবাশ্রম সঙ্গে। ঢুকে পড়লাম গুরু আশ্রমে। দেখলাম প্রচুর যাত্রী এখানে রয়েছেন। গুরু মহারাজের কৃপায় আমরা 3 জনে একটা ঘর পেয়ে গেলাম। একদিনের জন্য অনুদান দিতে হয়েছিল 500 টাকা। গুরু আশ্রমে প্রসাদ খেয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা আবার চলে এসেছি সেই বিখ্যাত হরিদ্বারের আরতি দেখতে। আর কথা নয়, এখন শুধু আরতি দেখা। হরিদ্বারে গঙ্গা মায়ের সন্ধ্যা আরতি আপনি যতবারই আসুন না কেন, বারবার দেখার জন্য ঠিক সন্ধ্যের সময় হরকি পাউড়ি ঘাটের দিকে মন ছুটে যাবেই যাবে। আরতি শেষে আমরা আরতির তাপ গ্রহণ করে নিলাম। এই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের জলে 2টো ডুব দিয়ে স্নান আর এই সন্ধ্যার আরতির তাপ যে কোনো মানুষের দেহ মনকে শুদ্ধ করে দেবেই। এই হরদুয়ার বা হরিদ্বার অর্থাৎ হর এবং হরিদ্বারে নিজেদের মন এবং দেহকে শুদ্ধ করে আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভক্তরা এই 4 ধাম যাত্রা শুরু করে থাকেন। ঠিক সেইভাবেই আমাদের যাত্রাও শুরু হলো। সুপ্রভাত বন্ধুরা, আজকে 8ই মে 2024। এখন বাজে হচ্ছে সকাল 3:10। আজকে কিন্তু আমাদের গন্তব্য কেদারনাথ। হ্যাঁ, আমার সেই আরাধ্য দেবতার কাছে। আগামী 10 তারিখ কেদারনাথের প্রথম দ্বার ওপেন হচ্ছে, আমরা সেখানে দর্শনে যাব। এখন আমরা এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপরে সোনপ্রয়াগ যাওয়ার ইচ্ছা। চলুন তাহলে 2024-এর কেদারনাথ যাত্রা শুরু করি। আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বার গুরু আশ্রম থেকে। সামনের আলো আধারী রাস্তা ধরে এগোতে থাকলাম 500 মিটার দূরে বাস স্ট্যান্ডে। সারা রাস্তা ফাঁকা। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছে রাহুল। রাহুলের সঙ্গে পরিচয় হয়েছে আমার কিন্তু আজ থেকে 1 বছর আগে। ওই আমার দেবপ্রয়াগের যে ভিডিওটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন। এই রাহুলের সঙ্গে 1 বছর বাদে, 1 বছর 1 মাস পরে আবার যাচ্ছি এখন বাবা কেদারনাথের কাছে। চলুন।
বাস স্ট্যান্ডে এসে দেখি সোনপ্রয়াগ যাওয়ার সরাসরি কোনো বাস নেই, তাই চামোলি যাওয়ার একটা বাসে উঠে বসলাম। ঠিক সকাল 4:45-এ বাস ছাড়ল। বাস তো ছাড়লো, ডাইরেক্ট সোনপ্রয়াগে কিন্তু বাস পাইনি। সেই গত বছরে যেভাবে যেতে হয়েছিল সেইভাবেই যাচ্ছি। এখান থেকে একটা বাসে যাব হচ্ছে প্রথমে রুদ্রপ্রয়াগে গিয়ে আমি লাঞ্চ করব। আমরা যে কজন আছি, এবারে আমি একা নই, আমার সঙ্গে কিছু বন্ধুবান্ধব ভাই স্থানীয় কয়েকজন রয়েছে, সবাই মিলে এক জায়গায় লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে রুদ্রপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে যাব হচ্ছে সোনপ্রয়াগ। পূর্ব দিকের আকাশে তখন হালকা আলোর আভা দেখা দিয়েছে। বাসে যেতে যেতেই ভোরের এই ব্রহ্ম মুহূর্তের হরিদ্বারের এক মায়াবী রূপ দেখতে পেলাম। বাস যত এগোচ্ছে আকাশের আলো ততই উজ্জ্বল হচ্ছে। এই মুহূর্তে আমাদের বাস হরিদ্বার ঋষিকেশ হাইওয়ে ধরে এগিয়ে চলেছে। সামনেই পড়বে ঋষিকেশ। প্রকৃতির এক মায়াবী জায়গা এই ঋষিকেশ। হরিদ্বার থেকে দূরত্ব 27 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এসে পৌঁছে গেলাম ঋষিকেশ। আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন জায়গা হচ্ছে এই ঋষিকেশ। ঋষিকেশে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। চলুন একটু ঘুরে দেখি ঋষিকেশে কি কি দেখার আছে। ঋষিকেশ নামের মধ্যেই যার মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। এই ঋষিকেশেই যুগ যুগ ধরে সাধু সন্তদের বাসভূমি। এখানেই মা গঙ্গা হিমালয়ের পার্বত্য পথ পেরিয়ে এসে সমতলে পদার্পণ করেছেন। এই ঋষিকেশের প্রতিকটা ধুলোকণায়, জলে, বায়ুতে আছে পজিটিভ এনার্জি, যেটা এখানে আসলে তবেই কিন্তু অনুভব করা যায়। এখানে আছে বিখ্যাত ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, চন্দ্রভাগা এবং সরস্বতীর সঙ্গমস্থল। ত্রিবেণী ঘাটের পাশেই রয়েছে সপ্তঋষির এক ঋষি জামদগ্নির তপস্যাস্থল ও যজ্ঞকুণ্ড ঋষিকুণ্ড। তার পাশেই রয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের তপস্যাস্থল অর্থাৎ রঘুনাথ মন্দির। আরও কিছুটা দূরে রয়েছে ঋষি বৈভ্য এবং সোম শর্মার সাধনাস্থল ভরত মন্দির। এটি স্বয়ং বিষ্ণুদেবের এক রূপ ভরতজির মন্দির। রয়েছে চন্দ্রভাগা নদীর পাশে চন্দ্রেশ্বর মহাদেব মন্দির। এখানে অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব প্রায় 10,000 বছর ধরে মহাদেবের তপস্যা করেছিলেন। এই ঋষিকেশে রয়েছে 3টি ঝুলাপুল, লক্ষণ ঝুলা, রাম ঝুলা এবং জানকী ঝুলা। রয়েছে বহু প্রাচীন রামেশ্বর মহাদেব মন্দির। রয়েছে বিখ্যাত গীতা ভবন, যেখানে সপরিবারে থাকার জন্য সুন্দর এক জায়গা। আর রয়েছে পৃথিবী বিখ্যাত পরমাত্ম নিকেতন আশ্রম। আধ্যাত্মিকতা এবং শিক্ষার এক মেলবন্ধন এই আশ্রমে। সন্ধেবেলায় পরমাত্ম নিকেতনে গঙ্গা আরতি অনুষ্ঠান দেখার মতো। অথবা ঋষিকেশের ত্রিবেণী ঘাটের আরতি অনুষ্ঠানও অপূর্ব সুন্দর। ঋষিকেশ থেকে কয়েক কিলোমিটার দূরেই আছে বিখ্যাত নীলকণ্ঠ মহাদেব মন্দির। এ এক মহা তীর্থভূমি। সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করে সেই বিষের জ্বালা থেকে মুক্তি পেতে স্বয়ং মহাদেব এই জায়গাতে ধ্যান করেন। এই ঋষিকেশ নিয়ে কিন্তু আমার টোটাল একটা ভিডিও তৈরি করা আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন।
ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম। ঋষিকেশ থেকে বাস এগোতেই সামনে চোখে পড়বে দিগন্ত বিস্তৃত উঁচু উঁচু পাহাড়ের চূড়া। এখন আমাদের যাওয়ার রাস্তা হিমালয়ের এই পাহাড়ি পথ। সকালবেলা স্নিগ্ধ আলোয় প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। ঋষিকেশ থেকে প্রায় 25 কিলোমিটার এগিয়ে চলে এলাম গুল্লার বলে একটা জায়গাতে। এই গুল্লারে রয়েছে ঋষি বশিষ্ঠ এবং অরুন্ধতী মায়ের সাধনা স্থল। চলুন একটু ঘুরে দেখা যাক। মেন রাস্তার পাশেই বড় বড় গাছের মধ্যে দিয়ে রাস্তা নেমেছে এই পূর্ণভূমিতে। প্রথমেই পড়বে মহর্ষি বশিষ্ঠের সাধন করার গুহা, আর তার পাশেই মা গঙ্গার তট ধরে একটু এগোলেই দেখা যাবে জঙ্গলের মধ্যে আরও একটি গুহা। এটা মাতা অরুন্ধতীর সাধনাস্থল। এই পূর্ণভূমিতে প্রতি মুহূর্তেই আধ্যাত্মিক এক অনুভূতি উপলব্ধি করতে পারা যায়। এই যে বশিষ্ঠ মুনির সাধন স্থল, এক মহাপূর্ণভূমি। এই পূর্ণভূমি নিয়ে পুরো কমপ্লিট ভিডিও আপনারা দেখতে চাইলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারবেন। আমাদের বাস এগিয়ে চলেছে পাহাড়ি রাস্তা ধরে। ডান দিকে পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আকাশে তখন হালকা মেঘ করে রয়েছে। স্বয়ং মহাদেবকে মনে মনে প্রার্থনা জানাচ্ছি যেন বৃষ্টি না হয় এই যাত্রায়। যেতে যেতে হিমালয়ের এই প্রাকৃতিক শোভা দেখে ভাবছি কেন এই পূর্ণভূমিতে 8 থেকে 80 সমস্ত মানুষজন আসতে চায়। এই হিমালয়ে যেমন আছে আধ্যাত্মিক অনুভূতি, ঠিক তেমনি আছে অ্যাডভেঞ্চার। তাই তো সারা বছর ধরে হাজার হাজার মানুষ ছুটে চলে আসে এই হিমালয়ের কোলে। দেখতে দেখতে মেঘের আড়াল থেকে সূর্যদেব তার আলোর ছটা ছড়াতে শুরু করেছেন। এইভাবে কিছুক্ষণ চলার পর হরিদ্বার থেকে বাস ছেড়ে সবার প্রথমে দাঁড়াবে হচ্ছে তিলধারা গাঁও। এই তিলধারা গাঁও হচ্ছে দেবপ্রয়াগ থেকে জাস্ট 5 কিলোমিটার আগে এই একটা জায়গা। এখানে কিন্তু ব্রেকফাস্ট বা চা খাওয়ার জন্য 15 মিনিট বাস দাঁড়ায়। এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, এই উল্টো দিকে পরপর দোকান আছে, অনেক দোকান। এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম বাসগুলোই এসে দাঁড়ায় টিফিন করার জন্য। আমি এখন একটুখানি চা খেয়ে নেব। ভাই রাহুল কি খাবে? কি খাবো? চলো না দেখি কি খাওয়া যায়। চাই খাবো, আর কিছু খাবো না। পরে যেখানে তোমার হোটেলটা ওখানে গিয়ে খাবো। ওখানে গিয়ে খাবো। চলো এখন চা খাওয়া যাক। হ্যাঁ চলো। আমি 1 কাপ চা খেয়ে নিলাম। তিলধারাতে বাস 20 মিনিট মতন দাঁড়িয়েছিল, আমি তো একটু চা খেলাম। এরপরে কিন্তু 5 কিলোমিটার দূরে দেবপ্রয়াগ। ডান দিকে পাহাড়ের নিচে মা গঙ্গাকে সাথে নিয়ে বাস এগিয়ে চলল দেবপ্রয়াগের দিকে। এই দেবপ্রয়াগে কিন্তু বাস দাঁড়ায় না। এই দেবপ্রয়াগে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। একটা দিন যদি দেবপ্রয়াগে থাকা যায় তাহলে কি কি দেখা যাবে আসুন সেটা একটু দেখে নিই। দেবপ্রয়াগ এ এক মহাপূর্ণভূমি। এই জায়গাতেই বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী এবং গঙ্গোত্রীর থেকে আসা ভাগীরথী নদীর সঙ্গম হয়ে এই জলধারা দেবপ্রয়াগ থেকেই গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে পূর্ব ভারতকে শস্য শ্যামলায় ভরিয়ে দিতে। এখানেই রয়েছে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে প্রভু শ্রী রামচন্দ্রের সাধনা স্থল এবং তার পাশে রয়েছে রঘুনাথজির মন্দির। আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। পাশেই গঙ্গাবক্ষে আছে রাজা ভগীরথের সাধনার জায়গা ভগীরথ শিলা। সন্ধ্যাবেলা এই দেবপ্রয়াগের গঙ্গামায়ের আরতির স্নিগ্ধতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
এই দেবপ্রয়াগের ওপর আমার একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। দেবপ্রয়াগ ছাড়িয়ে আমাদের বাস ভাগীরথী নদীর পাশ দিয়ে এগিয়ে চলল। আমিও হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এরপরেই বাস ভাগীরথী নদীকে ছেড়ে ডান দিকে কিছুটা উপরে উঠে গেল। এর কিছু পর থেকেই আমাদের ডান দিকে পাহাড়ের নিচ দিয়ে অলকানন্দা নদীকে সঙ্গে নিয়ে আমাদের বাস এগিয়ে চলল। এইভাবে দেবপ্রয়াগ থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে লক্সমৌলি। এ এক মহা তীর্থক্ষেত্র। আসুন একটু দেখে নিই এই লক্সমৌলি কিসের জন্য বিখ্যাত। লক্সমৌলি এই জায়গার নামের সঙ্গেই জড়িয়ে আছে প্রভু শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের নাম। রাবণ বধের পর ব্রহ্মহত্যার দায় থেকে মুক্তি পেতে শ্রী রামচন্দ্র দেবপ্রয়াগে তপস্যা করেছিলেন, আর শ্রী লক্ষণ এই জায়গাতে পাপ মুক্তির জন্য তপস্যা করেছিলেন। এখানে শ্রী লক্ষণের হাতে প্রতিষ্ঠা হওয়া শিবলিঙ্গ অধিষ্ঠান করছে। বর্তমানের এই মন্দির শাশ্বত ধাম নামে পরিচিত। লক্সমৌলির শাশ্বত ধামকে ডান দিকে রেখে আমাদের বাস এগিয়ে চলল। এখান থেকে 12 কিলোমিটার দূরে পড়বে ধনুকতীর্থ শ্রীনগর। এখানে অলকানন্দা নদী ধনুকাকার হয়ে প্রবাহিত হয়েছে, তাই এই জায়গাকে ধনুকতীর্থও বলা হয়। এবারে চলে এসেছি আরেক মহা তীর্থক্ষেত্রে, শ্রীনগর। এটা কিন্তু উত্তরাখণ্ডের শ্রীনগর। চলুন এই তীর্থক্ষেত্রের মাহাত্ম্য দেখে নিই। শ্রীনগরের আধ্যাত্মিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সুপ্রাচীন কমলেশ্বর মহাদেব মন্দির। এই পূর্ণভূমিতে স্বয়ং বিষ্ণুদেব মহাদেবের তপস্যা করে সুদর্শন চক্র পেয়েছিলেন। আবার ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এই জায়গাতেই 108টি পদ্মফুল দিয়ে মহাদেবের আরাধনা করেছিলেন। তখন থেকেই এই মহাদেবকে কমলেশ্বর মহাদেব বলে ডাকা হয়। এই শ্রীনগর সহ তার আশপাশের সমস্ত পূর্ণভূমি নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি। আমি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। শ্রীনগর বাস স্ট্যান্ডে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে চলল। বাদিক দিয়ে বয়ে চলা অলকানন্দা নদী আর হিমালয়ের এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম। এবার শ্রীনগর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী ধারী মায়ের মন্দিরের সামনে। মেন রাস্তা থেকে ঢালু পথ ধরে কিছুটা নেবেই দেখা যাবে অলকানন্দা নদীর মধ্যে এই ধারী মায়ের মন্দির। জাগ্রত এই ধারী মাকে এখানকার মানুষ উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী বলে মেনে থাকেন। ধারী মা 3 বেলাতে 3 রূপে দর্শন দিয়ে থাকেন। সকালবেলা কুমারী রূপে, দুপুরে যুবতী রূপে এবং সন্ধ্যায় বৃদ্ধা রূপে। এই ধারী দেবী মন্দির নিয়ে আমি আলাদা এক ভিডিও তৈরি করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারবেন। বাস কিন্তু এখানেও কোথাও দাঁড়াবে না। বাস একইভাবে অলকানন্দাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে রুদ্রপ্রয়াগের দিকে। ধারী দেবী মন্দির থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 20 কিলোমিটার মতো। সময় লাগে 1.5 ঘন্টার কাছাকাছি। তবে মাঝে মাঝেই দেখলাম রাস্তা বেশ ভয়ঙ্কর অবস্থা। আমরা সেই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে চললাম। 2024 সালের কেদারনাথ যাত্রার আজকের এই প্রথম ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। এই কমেন্টের মাধ্যমে ছোটদের থেকে পাওয়া ভালোবাসা আর বড়দের থেকে পাওয়া আশীর্বাদ আমাকে অনেক বেশি শক্তি দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। এরপরে বাস এসে পৌঁছে গেল
রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ডে। বাস থেকে বেশিরভাগ যাত্রী এই রুদ্রপ্রয়াগে নেমে পড়ল। আমরাও এই রুদ্রপ্রয়াগে বাস থেকে নেমে পড়লাম। আমরাও বাস থেকে লাগেজ নিয়ে নিলাম। থ্যাংক ইউ। রুদ্রপ্রয়াগে এসে নেমে পড়লাম। এখন বাজে ঠিক 10:16, অর্থাৎ আমাদের হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ বাসে আসতে সময় লাগলো হচ্ছে প্রায় 5.5 ঘন্টা। এই হচ্ছে আমাদের বাস। এই লাগেজ বার করে নিয়ে নিলাম। এবারে এখন কিছু খেতে হবে। আমরা কি খাবো এখন? খিদেই তো পাচ্ছে না। খিদে পাইনি। এই সবে খেয়েছি, আমরা এখন বেরিয়ে যাই ডাইরেক্ট। চলো গাড়ি নাও, গাড়ি নাও। ওই গাড়ি আছে তো, খাবো। ভাই হরার মহাদেব। এই হচ্ছে আমাদের টিম। এবারে কিন্তু আমি একা আসিনি, আমার পরিচিত, আমার ছোট ভাইয়ের মতন, আমার ছোট বোনের মতন অনেকে এসছি একসঙ্গে। আমি প্রথমবার পাহাড়ে উঠবো। দেখো এতগুলো লাগেজ নিয়ে এসেছি, যেখানে কোনো অভিজ্ঞতা নেই। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স এটাই, লাগেজ যত কম আনা যায়, একটা দুটো জামায় যদি আসা যায় আরও বেশি ভালো। ঠিক আছে, আমরা একটা গাড়ি পুরো রিজার্ভ করে নিলাম, 8 জন আছি, তাই জন্য এটা 3,500 টাকা খরচ। আমরা এই গাড়ি করে এই রুদ্রপ্রয়াগ থেকে চলে যাব হচ্ছে একদম সোনপ্রয়াগ পর্যন্ত। রুদ্রপ্রয়াগ কিন্তু এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। চলুন এই মহাপুণ্যভূমিতে কি কি দর্শনীয় আছে আমরা এক ঝলক একটু দেখে নিই। রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরেই আছে রুদ্রপ্রয়াগ সঙ্গম। এখানে কেদারনাথ ধাম থেকে আসা মন্দাকিনী নদীর সঙ্গে বদ্রীনাথ ধাম থেকে আসা অলকানন্দা নদীর সঙ্গম হয়েছে। আর এই সঙ্গমস্থলে বসেই মহর্ষি নারদ মহাদেবের তপস্যা করে তার দর্শন পেয়েছিলেন। এখানে রয়েছে মহর্ষি নারদের তপস্যা স্থান নারদশিলা এবং রয়েছে বিখ্যাত রুদ্রনাথ মহাদেব মন্দির। সঙ্গমস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে আরও এক মহা তীর্থক্ষেত্র, অলকানন্দা নদীর ধারে কোটেশ্বর মহাদেব। এই জায়গাতে 1 কোটি ব্রহ্ম রাক্ষস মহাদেবের তপস্যা করে উদ্ধার পেয়েছিলেন এবং ব্রহ্ম রাক্ষসদের স্বয়ং মহাদেব বর দিয়েছিলেন তাদের নাম অমর করে রাখার জন্য তিনি এই গুহাতেই কোটেশ্বর হিসেবে অধিষ্ঠান করবেন। এই কোটেশ্বর গুহা মন্দির যেন এক স্বর্গেরই রূপ। কোটেশ্বর গুহা মন্দির থেকে প্রায় আরও 2 কিলোমিটার দূরে রয়েছে আরও এক বৈষ্ণব তীর্থক্ষেত্র। চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে 5000 বছরের পুরনো উমরা নারায়ণ মন্দির। ভেতরে অধিষ্ঠান করছেন স্বয়ং বিষ্ণুদেব। সম্পূর্ণ একটা পাথরে তৈরি এই মন্দিরটা কেউ কেউ বলে থাকেন স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। এই সম্পূর্ণ রুদ্রপ্রয়াগে আমার ভিডিও বানানো আছে, আমি সেই রুদ্রপ্রয়াগের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনাদের যাদের মনে হবে তারা একবার দেখে নিতে পারবেন। চলুন এবারে যাওয়া যাক সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এবারে গাড়িতে উঠে বসলাম সবাই মিলে। সকাল 11টা নাগাদ রুদ্রপ্রয়াগ থেকে গাড়ি ছাড়ল। এবারে আমরা অলকানন্দা নদীকে ছেড়ে রুদ্রপ্রয়াগ থেকে মন্দাকিনী নদীর সঙ্গ ধরলাম। অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। কারণ আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এরকম নতুন নতুন তীর্থভূমিতে ছুটে চলার জন্য। চলুন এরপরে আমরা দেখব হচ্ছে ঋষি অগস্ত্য যে জায়গায় সাধনা করেছিলেন সেই জায়গাটা। দেখতে দেখতে মিনিট 40 বাদে প্রায় 21 কিলোমিটার রাস্তা পার করে চলে এলাম অগস্ত্য। এই জায়গাতেই রয়েছে সপ্তঋষির এক ঋষি মহর্ষি অগস্ত্যের সাধনস্থল। মহাযোগী ঋষি অগস্ত্য তার স্ত্রী মাতা লোপামুদ্রার সঙ্গে হিমালয়ের এই জায়গাতে দীর্ঘ বছর সাধনা করেছিলেন। বর্তমানে তার সাধনাস্থলে সুন্দর মন্দির রয়েছে এবং এখানেই রয়েছে ঋষি অগস্ত্যের হাতে প্রতিষ্ঠিত
অগতেশ্বর মহাদেব। গাড়ি অগস্ত্য ঋষির সাধনস্থল অতিক্রম করে এগিয়ে চলল। আমরা যতটা বাবা কেদারনাথ ধামের দিকে এগোচ্ছি ততই আমাদের মন বাবার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এ এক আলাদা উন্মাদনা। সেই ভোরবেলা থেকে এতটা রাস্তা অতিক্রম করে আসার পরেও কোনো ক্লান্তি আমাদের শরীরের মধ্যে নেই। স্বয়ং মহাদেবকে স্মরণ করতে করতে, প্রাকৃতিক এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। প্রায় 1 ঘন্টা গাড়ি চলার পর এখন বাজে বেলা 1:45, পৌঁছলাম গুপ্তকাশীতে। এই গুপ্তকাশীও কিন্তু এক মহত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এই গুপ্তকাশীতে কি কি দর্শনীয় আছে চলুন একবার দর্শন করে নিই। গুপ্তকাশী বাস স্ট্যান্ডের পাশেই সিঁড়ি দিয়ে একটু ওপর দিকে গেলেই গুপ্তকাশী মহাদেব মন্দির। কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব যখন মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য কাশীতে যায়, তখন স্বয়ং মহাদেব পঞ্চপাণ্ডবকে দেখা দেবেন না বলে হিমালয়ের এই জায়গাতেই এসে গুপ্তবাস করেছিলেন। এখানে স্বয়ং মহাদেব মন্দিরের পাশেই রয়েছে অর্ধনারীশ্বর মন্দির। মন্দিরের সামনে রয়েছে মণিকর্ণিকা কুণ্ড। এই কুণ্ডে 2টি জলের ধারা এসে মিশেছে। মনে করা হয় একটার ধারা মা গঙ্গা, অন্যটি যমুনা মাতা। গুপ্তকাশী মন্দির থেকে রাস্তার ডান দিকে 10 কিলোমিটার দূরেই আছে কালীমঠ। এই কালীমঠ এক শক্তিপীঠ। জনশ্রুতি আছে মা কালী রক্তবীজ অসুরকে বধ করার পর এই জায়গাতেই মাটির নিচে অন্তর্ধান হয়েছিলেন। এখানে মা কালীর সাথে মা লক্ষ্মী এবং সরস্বতী মন্দির রয়েছে। উত্তরাখণ্ডের মানুষজন বিশ্বাস করেন এই কালী মঠেই মহাকবি কালিদাস মা সরস্বতীর থেকে বর পেয়েছিলেন। এবারে কালীমঠ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে রয়েছে রুচ মহাদেব এবং কোটি মহেশ্বরী মন্দির। স্বর্গের মতন সুন্দর এক পরিবেশ এই রুচ মহাদেব প্রাঙ্গণ। জনশ্রুতি আছে মা কালী যখন অসুরদেরকে বধ করছিলেন, বধ করতে করতে প্রচণ্ডভাবে উগ্র হয়ে ওঠেন। তখন মা কালীর এই উগ্র রূপ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে স্বয়ং মহাদেব মা কালীর পায়ের নিচে শুয়ে পড়ে তাকে শান্ত করেন ঠিক এই জায়গাতে। আর আমরা সেই মুহূর্তের মা কালীর রূপটি সাধারণভাবে দর্শন করে থাকি। আমি হরিদ্বার থেকে বেরিয়ে কেদারক্ষেত্রের সোনপ্রয়াগ পর্যন্ত আসার রাস্তার আশপাশে প্রধান প্রধান তীর্থভূমিগুলো সম্বন্ধে কিছুটা ধারণা দিলাম। এই সব তীর্থক্ষেত্রগুলো দর্শন করতে হলে কয়েকটা দিন সময় লেগে যাবে। এই সব জায়গার পূর্ণাঙ্গ ভিডিও আমি এর আগে তৈরি করেছি। সেই সব ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারবেন। গুপ্তকাশীর থেকে এখন বেরিয়ে পড়লাম। এখন সোজা যাব হচ্ছে সোনপ্রয়াগ। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগের দূরত্ব 30 কিলোমিটার মতো। আপনি হেলিকপ্টারে কেদারনাথ মন্দিরের কাছে যেতে চাইলে গুপ্তকাশী থেকে হেলিকপ্টার পেতে পারেন। এছাড়া গুপ্তকাশীর থেকে আরও কিছুটা এগিয়ে শীর্ষি অথবা ফাটা থেকেও হেলিকপ্টার নিতে পারেন। তবে হেলিকপ্টারের টিকিট অগ্রিম বুকিং করতে হয়। এই টিকিটের ভীষণ চাহিদা রয়েছে। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ এইটুকু রাস্তা বেশ সুন্দর। যেতে যেতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে ঘোড়া এবং খচ্চরদেরকে নিয়ে আসা হচ্ছে কেদারনাথ যাত্রীদের সুবিধার জন্য। সোনপ্রয়াগের আগেই হচ্ছে সীতাপুর। এই সীতাপুর ছাড়িয়ে কিছুটা যেতেই চোখে পড়ল কেদারনাথে আসা ভক্তদের ঢল। আগামীকাল 9 তারিখ, আগামীকাল গৌরীকুণ্ড থেকে ডলি কেদারনাথ ধামে উঠবে। আজকে 8 তারিখ, তাতেই হাজার হাজার লোক চলে এসেছে। গত বছরেও বোধহয় এতটা এরকম প্রথম দিনকে দেখিনি। প্রচুর মানুষ কিন্তু এবছর এসেছে। এখন বাজে বেলা দুপুর 2টো।
এই সোনপ্রয়াগে আমাদের গাড়ি নামালো। সোনপ্রয়াগে যেখানটায় নামালো সেটা হচ্ছে এই যে ডান দিকে সোনপ্রয়াগ পার্কিং, এই ডান দিকে। এবার আমাদেরকে একটু সামনে যেতে হবে। ইনফরমেশান আমার এক বন্ধুস্থানীয় একজন ফোন করে বলল যে এখনো পর্যন্ত নাকি সোনপ্রয়াগের ডলি আছে, যাই একটু তাড়াতাড়ি করে দেখে আসি। আমি তাড়াতাড়ি করে এগোতে থাকলাম। এই সোনপ্রয়াগে এসে দেখছি খুব একটা ঠান্ডা নেই, কিন্তু তারপরে টেম্পারেচার চেক করলাম, এখন দেখছি এখানকার টেম্পারেচার 24 ডিগ্রি, বেশ গরম লাগছে। এবার সামনে যাই, একটু ডলি দর্শন করতে পারি যদি। প্রচুর মানুষের ভিড় তো আছেই। ডলি এখান থেকে বেরিয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই, আজকে আর ডলি দেখা গেল না। বাবা কেদারনাথের ডলি সামনের দিকে এগিয়ে যেতেই এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। আমি একটু প্রসাদের জন্য এগিয়ে গেলাম। সোনপ্রয়াগে পৌঁছতে পৌঁছতেই কিন্তু বাবার ডলির প্রসাদ পেয়ে গেছি। এবারে চলে এলাম রাতে থাকার ব্যবস্থা করতে। একদম সোনপ্রয়াগ যে জিপ স্ট্যান্ড তার পাশেই এই যে হোটেলটা, এই হোটেলটাতে আমরা থাকছি। এই হোটেলটার নাম হচ্ছে নারায়ণ ধাম। এটা আমাদের 4 জনের জন্য। যে পয়সাটা নিয়েছে সেটা এক্ষুনি মুখে বলছি না, আমি এখানে রেটটা দিয়ে দিলাম, কারণ ওনাদেরও তো বিজনেস, যেহেতু আমরা ইউটিউবার তাই জন্য কিছুটা ফ্যাসিলিটি পেয়েছি। এই যে নিচে দেখে নিন, এই পয়সায় 4 জন আমরা থাকতে পারছি। চলুন এবার ঘরটা দেখাই আপনাদের। সোনপ্রয়াগ জিপ স্ট্যান্ডের সামনেই এই হোটেল। ঘরগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে গদিসহ ভালো বিছানা, টেবিল, সোফা সবই আছে। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। গিজার, কোমোডসহ সব সুবিধাই রয়েছে বাথরুমের মধ্যে। এই ঘরটা নিয়েছে মাত্র 2000 টাকা। মানে এটা সোনপ্রয়াগে 4 জন 500 টাকা মাথা পিছুতে থাকতে পারবো, এটা ভাবাই যায় না। আর তার মধ্যে হচ্ছে ওপেনিং ডেতে, কারণ ওপেনিং ডেতে প্রচুর ভিড় থাকে, অনেক মানুষজন আসে, এটা নিয়ে খুব অসুবিধা হয় থাকার জন্য। তবে সোনপ্রয়াগে এবার কিন্তু আমরা যথেষ্ট কম পয়সায় পেয়েছি। হোটেলে স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে এলাম খেতে। এখন কিছু খেতে হবে। এখন হোটেলের ঠিক উল্টো দিকেই এই যে এখানে খাওয়ার জায়গা আছে, এখানে সবাই খেতে ঢুকেছে। আমি যাই, আমি গিয়ে একটুখানি ম্যাগি খাবো। भैया इसका पूरा निरामिष होता है, प्याज में? No, 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 no onion, no लहसुन, कुछ नहीं, वेजिटेरियन बस। দেখতেই পেলেন এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, একদম পেঁয়াজ রসুন ফ্রি, পুরো 100% কিন্তু নিরামিষ। নিশ্চিন্ত মনে খাওয়া যায়। বাবার দরবারে এসেছি, নিশ্চিন্ত মনে তো সমস্ত কাজ করতেই পারবো, এটাই স্বাভাবিক। আমি একটা ম্যাগি খেয়ে নিলাম। খেয়ে বেরোলাম। 60 টাকা নিল, ভালোই বানিয়েছে কিন্তু। হ্যাঁ, এখানে তো একটু দাম বেশি হবেই, এটা স্বাভাবিক কথাই। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, সোনপ্রয়াগে কিন্তু বেশ কিছু হোটেল আছে। এই হোটেলে কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই। এটা হচ্ছে প্রতিদিনের মতন রেট ওঠানামা করে। আজকে আমরা যে ঘরটা 2000 টাকায় পেয়েছি, সেটা হয়তো আগামীকাল ওটা 3000 টাকা হয়ে যেতে পারে। এটা হচ্ছে যাত্রীর কতটা প্রেশার আছে সেটার ওপর ডিপেন্ড করে। এই যে দেখুন, পরপর বিভিন্ন জায়গায় হোটেলগুলো রয়েছে, অনেক হোটেল আছে। তাই জন্য সোনপ্রয়াগেও নিতে পারেন, বা আপনারা যদি এর থেকে কম বাজেটে থাকতে চান তাহলে সোনপ্রয়াগ থেকে পেছন দিকে আছে সীতাপুর, আপার সীতাপুর আর লোয়ার সীতাপুর। দুটো জায়গাতে আপনার আপার সীতাপুরে এই সোনপ্রয়াগের থেকে কিছুটা কম দামে হোটেল পাবেন, আর লোয়ার সীতাপুরে তার থেকে কম দামে হোটেল পাবেন। সোনপ্রয়াগ থেকে সীতাপুরের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার এই ডিস্টেন্স থাকে। চলুন এবারে সোনপ্রয়াগে আর কি দেখার আছে সেটা আপনাদের দেখাই। এই জায়গাটার নাম কিন্তু সোনপ্রয়াগ। এই সোনপ্রয়াগ নামটা হওয়ার কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই একটা প্রয়াগ আছে,
আমরা সেই প্রয়াগটা অর্থাৎ দুটো নদীর সঙ্গমস্থল দেখতে যাব। ঠিক এই জায়গাতে বাসুকি গঙ্গা বা সোন নদীর সাথে মন্দাকিনী নদীর সঙ্গম হয়েছে। চলুন সেই জায়গাটা দর্শন করে আসি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে একটু এগোলেই ডান দিকে পড়বে দুই নদীর সঙ্গম। সামনের সিঁড়িপথ ধরে নিচের দিকে এগিয়ে গেলাম। বড় বড় বোল্ডার ডিঙিয়ে পৌঁছে গেলাম একদম সঙ্গমের কাছে। এই হচ্ছে সেই পুণ্যস্থান। এই দিক দিয়ে আসছে মা মন্দাকিনী, আর এই দিক দিয়ে আসছে বাসুকি গঙ্গা। এই দুই নদীর সঙ্গম হচ্ছে ঠিক এই জায়গাতে। এই জায়গাটাকেই বলা হচ্ছে সোনপ্রয়াগ। এই সোনপ্রয়াগের নামেই এই টোটাল ক্ষেত্রটার নাম হচ্ছে সোনপ্রয়াগ। বাসুকি গঙ্গা ও মন্দাকিনী নদীর এই সঙ্গমস্থলের জলধারার যে অপরূপ সৌন্দর্য, এখানে একটা বোল্ডারের ওপরে বসে তা দেখতে থাকলাম। হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে এই রকম একটা পরিবেশে মনটা আরো সতেজ হয়ে উঠল। কিছুক্ষণ এখানে বসে এবার সঙ্গমের থেকে একটু জল মাথায় দিয়ে নিলাম বাবা কেদারনাথের আশীর্বাদ হিসেবে। এবারে আবার এগোলাম হোটেলের দিকে। চলুন আপনাদেরকে দেখাই এবার সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ যাবেন কি করে। এও একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ত্রিযুগী নারায়ণ। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখছেন এটা হচ্ছে সোনপ্রয়াগ পার্কিং। ঠিক এই দিকে হচ্ছে আমাদের কেদারনাথ যাওয়ার জন্য রাস্তা, আর এইটা যে নিচ থেকে যে গাড়িগুলো চলে যাচ্ছে নিচের দিকে, এই দিকটাতে গুপ্তকাশীর দিকে যাচ্ছে। আর এই যে পাশে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে ত্রিযুগী নারায়ণে। এবারে এই ত্রিযুগী নারায়ণে এইখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, এটা ধরে ত্রিযুগী নারায়ণ দর্শন করতে যেতে পারেন। চলুন একটু ত্রিযুগী নারায়ণ মন্দিরের মাহাত্ম্য জেনে নিই। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী পার্বতী ছিলেন হিমাবতের কন্যা। এই ত্রিযুগী নারায়ণ ছিল হিমাবতের রাজধানী, আর এই স্থানেই স্বয়ং মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। এই বিয়েতে স্বয়ং ব্রহ্মাদেব পুরোহিতের দায়িত্ব সামলেছিলেন এবং স্বয়ং বিষ্ণুদেব দেবী পার্বতীর ভাইয়ের দায়িত্ব পালন করেছিলেন। এ এক মহা তীর্থভূমি। এই ত্রিযুগী নারায়ণ তীর্থক্ষেত্র নিয়ে আমার আলাদা একটি ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। সন্ধে হয়ে আসছে, মাথার উপরে মেঘও করেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন হোটেলে ফিরে যেতে হবে, কারণ আজকে সারাটা দিন জার্নি হয়েছে। তারপর আজকে একটু রেস্ট নিতে হবে, কারণ আগামীকাল পুরো অন্ধকার থাকতে থাকতে আবার উঠে হাঁটা লাগাতে হবে। তাই জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়। সবাই বলে উঠুন, হর হর মহাদেব।